ইউনূস সরকার কথিত গণতন্ত্রের চর্চা করতে গিয়ে দেশের কারাগারগুলোতেও বন্দী আওয়ামী লীগ নেতা কর্মীদের বেছে নিয়েছে। জোর করে তাদের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করছে, হ্যাঁ না ভোটে হ্যাঁ আদায় করার চেষ্টা করছে ইউনূস প্রশাসন। যেন আওয়ামী লীগ নেতাদের ভোট ছাড়া ইউনূসের গণতন্ত্র মিথ্যা। না হলে কারাগার থেকে যেখানে শয়ে শয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর লাশ বেরোচ্ছে, সেখানে জোর করে খাম ধরিয়ে দিয়ে তাতে সই করিয়ে নেওয়ার মাধ্যমে হ্যার পক্ষে ভোট আদায় করার কোন নিষ্ঠুর তামাশা শুরু করেছেন ইউনূস সরকার। এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে, কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে, আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে, সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে। তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল, মানে যেভাবে এই 18 মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে। তাহলে কি করে আপনি আমি কেউ ভাবতে পারি বলুন 12 তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন? এর তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের একটি নামকরা কারাগার থেকে পাঠানো একটি নোট আপনাদের পড়ে শোনাই। একজন রাজবন্দী লিখেছেন, আমাদের কাছে লোক পাঠিয়ে জোর করে হ্যাঁ না ভোটের হ্যার পক্ষে সাইন নেওয়া হচ্ছে এবং সাদা কাগজে অঙ্গীকারনামায় সই করিয়ে নেওয়া হচ্ছে। আমরা মৌখিকভাবে জানিয়েছি যে এই প্রহসনের নির্বাচনে আমরা ভোট তো দূরের কথা, কোনোভাবেই আমরা এর অংশ হতে চাই না। তবুও আমাদের কাছ থেকে জোর করে সাইন নেওয়া হয়েছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে চাই, কিন্তু সে সুযোগও আমাদের দেওয়া হচ্ছে না। বিস্তারিত বিবরণ সহ এই নোটটি যেদিন আমার হাতে এসে পৌঁছায়, সেই দিনই সাবেক পানি সম্পদ মন্ত্রী ও বর্ষিয়ান এমপি রমেশ চন্দ্র সেনের মৃত্যু সংবাদ আসে কারাবন্দী অবস্থায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে নির্বাচনী আসন থেকে লড়তেন সেখানের এমপি ছিলেন তিনি, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে নির্বাচনে গিয়ে সংখ্যালঘুদের ভোটের জন্য হাত জোর করে দাঁড়াচ্ছেন, সেখানে আজ সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক ভোট হলে তার প্রতিদ্বন্দ্বী হতো রমেশ চন্দ্র সেন, তার দাঁড়ানোর কথা ছিল, কিন্তু সেটা তো হলো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার হেসে খেলে পার হয়ে যাবেন বোধহয়। এবার আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হবেন। 2018 সালেও হয়েছিলেন তিনি নির্বাচিত, কিন্তু সেবার তিনি শপথ না নিয়ে দলের বাকিদের শপথ নিতে দিয়েছিলেন এবং সেই নির্বাচনকে তিনি এখন বলছেন নির্বাচন সুষ্ঠু ছিল না। দীর্ঘদিন সংসদে থেকে তারা পরে পদত্যাগ করেন, সে ভিন্ন প্রসঙ্গ। আজ জেলের ভেতর কিভাবে একদিকে অতিরিক্ত গণতন্ত্রের চর্চা করতে গিয়ে জোর করে কারাবন্দীদের কাছ থেকে অঙ্গীকারনামায় সই করানো হচ্ছে, আর অন্যদিকে কিভাবে কারাগার থেকে লাশ বেরিয়ে আসছে একের পর এক, তা নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে অঙ্গীকারনামায় সই করানো হচ্ছে, এটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে এই যে আওয়ামী লীগের নেতারা যারা আছেন বন্দী, সালমান এফ রহমান থেকে শুরু করে আনিসুর রহমান থেকে শুরু করে পলকের কথা আমরা জানি, এবং সবাইকে এই বাধ্য করা হচ্ছে অঙ্গীকারনামায় সই করিয়ে যে তারা এই সরকারের এই নির্বাচনকে সমর্থন দেয়। কি ভয়াবহ, আপনি চিন্তা করে দেখুন। আমি দেখতে পাচ্ছি যে কারাগারে ভোট আর হত্যা এ দুটোই একই কৌশলের অংশ। একদিকে ঐতিহাসিক গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে তথাকথিত এইসব কাজ করে এর ফানুস উড়ানো হচ্ছে, অন্যদিকে যারা বিরোধিতা করছে মানে প্রশ্ন তুলছে তাদের জন্য কারা হেফাজতে মৃত্যুর ভয় রয়ে গেছে। এটা গণতন্ত্র নয়, এটা ভয়ের শাসন, যেখানে ভোটও জোর করে নেওয়া হয়, প্রতিবাদও জোর করে থামানো হয়। কারাগারে বন্দীরা যখন 3টি খাম ভরে আঠা দিয়ে সিল করছেন, তারা হয়তো জানেন না যে এটা হয়তো তাদের শেষ রাজনৈতিক কাজ। হয়তো তারা এরপরে লাশ হয়ে বাইরে বেরোবেন, জীবিত আর ফিরতেই পারবেন না। বাংলাদেশের বর্তমান এই রাজনৈতিক প্রেক্ষাপটকে একটি নির্মম তামাশা বললেও হয়তো কম বলা হবে। একদিকে কারাগারের ভেতর গণতন্ত্রের উৎসব সাজানো হচ্ছে, অন্যদিকে সেই কারাগার থেকেই একের পর এক বেরিয়ে আসছে রাজনৈতিক নেতাদের লাশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে সংস্কার এবং মানবাধিকারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, গত 17 মাসে তার রূপান্তর ঘটেছে এক ভীতি জাগানিয়া পুলিশি রাষ্ট্র হিসাবে। কারাগারের ভেতরে তথাকথিত ঐতিহাসিক ভোট গ্রহণ এবং একই সময়ে বন্দীদের রহস্যজনক মৃত্যু, এই দুই ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই, বরং এগুলো একই মুদ্রার এপিটোপিট, যেখানে একদিকে চলছে জোর করে বৈধতা আদায়ের চেষ্টা, আর অন্যদিকে চলছে ভিন্ন মতকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া। শুরুতেই আপনাদেরকে ভোটের নাটকীয়তা নিয়ে জানালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং
সংবিধান সংশোধনের গণভোটকে কেন্দ্র করে কারাগারে যে আয়োজন চলছে তাকে সরকার তথাকথিত অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের মাইল ফলক হিসাবে প্রচার করছে, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে দেখাতে চাইছে। কিন্তু পরিসংখ্যান এবং বাস্তবতার দিকে তাকালে এই দাবির অন্তঃসার শূন্যতা প্রকট হয়ে ওঠে। ৭৫টি কারাগারে সরকারি হিসাবে ৮৬,০০০ বন্দী থাকার কথা, কিন্তু বন্দীর সংখ্যা কত আমরা জানি না। তবু ধরে নিচ্ছি ৮৬,০০০ বন্দী থাকা সত্ত্বেও মাত্র ৫,৯৯০ জন কেন ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলেন তো? এই নগণ্য সংখ্যাটি বলে দেয় বন্দীদের মধ্যে উৎসাহের চেয়ে ভীতি বেশি কাজ করছে। অথবা এমনও হতে পারে যাদের দিয়ে ভোট আদায় করা সুবিধাজনক কেবল তাদেরই এই তালিকায় রাখা হয়েছে। বিশেষ করে যখন আমরা শুনি যে নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে ভোটাধিকার বাতিল হয়ে যাবে, তখন বুঝতে বাকি থাকে না যে এটি কোনো অধিকার চর্চা নয়, একটি নির্দেশিত প্রক্রিয়া। সবচেয়ে বিস্ময়কর দৃশ্য হলো বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি এবং আমলাদের লাইন ধরে ভোট দেওয়ানোর ছবি তুলে সেগুলো আবার বাইরে প্রকাশ করা হচ্ছে। সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন বা হাসানুল হক ইনুর মতো হাই প্রোফাইল বন্দীদের দিয়ে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে এবং একই প্যাকেটে গণভোটের হ্যাঁ বা না স্বাক্ষর আদায় করা হচ্ছে। এটি কি আদৌ তাদের স্বাধীন ইচ্ছার প্রতিফলন? একজন বন্দী যার জামিন, চিকিৎসা, এমনকি বেঁচে থাকাটা নির্ভর করছে কারা কর্তৃপক্ষের মর্জির উপর, তার পক্ষে কি ব্যালটে নিজের পছন্দের রায় দেওয়া সম্ভব? নাকি তাদের দিয়ে ভোট দেওয়ানোর ছবি প্রকাশ করে সরকার বিশ্বকে দেখাতে চাইছে যে তাদের এই সাজানো নির্বাচনে সবার অংশগ্রহণ আছে? একে তো নির্বাচনটি নিজেই প্রশ্নবিদ্ধ, তার উপর কারাগারের মতো কঠোর নিয়ন্ত্রণমূলক পরিবেশের এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ দাবি করার হাস্যকর, তাই না? কোনো স্বাধীন পর্যবেক্ষক ছাড়া কারা কর্তৃপক্ষের আঠা এবং খামের নিয়ন্ত্রণে যে ভোট হচ্ছে তা মূলত রাজবন্দীদের উপর এক ধরনের নির্যাতন, ভয়ঙ্কর নির্যাতন। তবে এই ভোটের এই প্রহসনের চেয়েও ভয়াবহ চিত্র হলো কারাভ্যন্তরে মৃত্যুর মিছিল। ভোট হয়তো জোর করে আদায় করা যায়, কিন্তু জীবন কেড়ে নিলে তা তো আর ফিরিয়ে দেওয়া যায় না। আইন এবং সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৪ সালের কথিত গণ অভ্যুত্থানের পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কারা হেফাজতে ১১২ জনের মৃত্যু হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি এই মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি, ডাবলেরও বেশি। এর মধ্যে কেবল ২০২৫ সালের নভেম্বর মাসে মারা গেছে ৯৫ জন। পরিসংখ্যানটি আতঙ্কে শুধু নয়, ভয়ঙ্কর। প্রতি মাসে গড়ে ৩ জন করে মানুষ রাষ্ট্রের হেফাজতে মারা গেছেন। নিহতদের একটি বড় অংশ আওয়ামী লীগের নেতাকর্মী, যাদের বিরুদ্ধে নাশকতা, হত্যা মামলা দেওয়া হয়েছিল। ঠাকুরগাঁয়ের সাবেক এমপি ও মন্ত্রী রমেশচন্দ্র সেনের কারা হেফাজতের মৃত্যুর ঘটনাটি এই নির্মমতার সর্বশেষ নজির। পরিবারের দাবি তিনি সুস্থ ছিলেন, অথচ কারা কর্তৃপক্ষের বয়ান সেই পুরনো হার্ট অ্যাটাক। এই মৃত্যুগুলোকে কেবল স্বাভাবিক বা বার্ধক্যজনিত বলে চালিয়ে দেওয়ার যে চেষ্টা কারা কর্তৃপক্ষ করছে তা ধোপে টেকবে না। গাইবান্ধার তারিক রিফাত কারাগারে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মারা যান। বাড্ডার যুব এবং ক্রীড়া সম্পাদক ওয়াসিকুর রহমান বাবু রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ মারা গেলেন। ৮১ বছর বয়সী আব্দুর রহমান মিয়া ক্যান্সারে আক্রান্ত হয়েও চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মারা গেছেন। এমনকি সাবেক মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শেষ মুহূর্তে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে হাতকড়া পরিয়ে। এই যে ঘটনাগুলো, এগুলো স্পষ্ট নির্দেশ করে যে কারাগারে বন্দীদের সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে, যা পরোক্ষভাবে হত্যার শামিল। সংবিধানের ৩১ এবং ৩২ অনুচ্ছেদে জীবন এবং মানবিক মর্যাদা রক্ষার যে গ্যারান্টি দেওয়া হয়েছে তা আজ কারাগারের ৪ দেয়ালের ভেতর ভুলুণ্ঠিত। মানবাধিকার সংস্থা অধিকার, আপনি জানেন অধিকার কার, তার প্রতিবেদনে উঠে এসেছে যে গত ১ বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং কারা হেফাজতে মৃত্যুর ভয়াবহ চিত্র তারা তুলে এনেছে। কারাগারে একদিকে জোর করে ভোট আদায়, অন্যদিকে বিনা চিকিৎসায় নির্যাতনে মৃত্যু। এই দ্বিমুখী এবং নিষ্ঠুর কৌশল প্রমাণ করে যে বর্তমান সরকার তার রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য যে কোনো পর্যায়ে নেমে যেতে প্রস্তুত। বন্দীদের দিয়ে ভোট দেওয়ানো হচ্ছে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। তারা বলতে চাইছে দেখুন, আমরা তাদের সুযোগ দিচ্ছি, আর অন্যদিকে যারা রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ হতে পারে তাদের ধাপে ধাপে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াটি অত্যন্ত ঠান্ডা মাথার পরিকল্পনা। একে আপনারা ফ্যাসিবাদ না বললে কাকে ফ্যাসিবাদ বলবেন আমি জানি না। যে বন্দীরা আজ লাইনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে ব্যালটে সিল দিচ্ছেন, তারা জানেন না কাল তাদের ভাগ্য রমেশচন্দ্র সেন বা তৌহিদুল ইসলামের মতো হবে কিনা। কারাগারের ভেতরে বা বাইরে যা ঘটছে তা কোনোভাবে গণতান্ত্রিক চর্চা নয়, এটি ভয়ের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টা।
হাই প্রোফাইল নেতাদের দিয়ে ভোট আদায় করা যেমন একটি রাজনৈতিক স্ট্যান্ড, তেমনি বিরোধী মতের নেতাকর্মীদের কারা হেফাজতে মৃত্যু নিশ্চিত করা একটি পদ্ধতিগত নির্মূল অভিযান। লাশের উপর দাঁড়িয়ে এবং বন্দীদের জিম্মি করে যে ব্যালট বাক্স ভরা হচ্ছে তা কোনোদিন গণতন্ত্রের সনদ হতে পারে না। এই মুহূর্তে যেটা প্রয়োজন তা হলো কারাগারে প্রতিটি মৃত্যুর স্বাধীন বিচার, বিভাগীয় তদন্ত এবং এই প্রহসনের নির্বাচন বন্ধ করে প্রকৃত জনমতের দিকে নজর দেওয়া। অন্যথায় এসব মানবাধিকারের বুলি আওড়েতে কোনো লাভ নাই। সরকার নিজেই মানবাধিকার লঙ্ঘনের ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করবে। এক হাদিকে দিয়ে কত কিছু হয়ে যাচ্ছে। হাদির মৃত্যুর তদন্তের জন্য জাতিসংঘকে ডাকা হচ্ছে, কিন্তু এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, কারাগারের ভেতরে এত মানুষ মারা যাচ্ছে, জাতিসংঘের তো ঘুম ভাঙবে না। হাদির জন্য হয়তো আসলেও আসতে পারে, কিন্তু এদের জন্য আসবে না। কি ভয়ঙ্কর একচোখা রাজনীতি এবং একচোখা বাংলাদেশের ভেতর আপনার বসবাস, আপনি বুঝতে পারছেন। বাংলাদেশে নির্বাচনের তারিখের বাকি আর মাত্র 3 দিন, অথচ এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে গুঞ্জন থামছে না। নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও নির্বাচনকে ঘিরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালতে লম্বা ছুটি আসছে। কাজেই মানুষ নিজেদের মতো করে ছুটিটার পরিকল্পনা করে নিয়েছেন যে কি করে নিরাপদে, আনন্দে, প্রিয়জনের সাথে সেই ছুটির সময়টা কাটিয়ে ফেলতে পারবেন। কিন্তু নির্বাচন হবে কিনা এই প্রশ্নটাই এখনো চায়ের টেবিলে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইনবক্সের আলাপে কিংবা অফিস, আদালতে, বাজারে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। মানে এ কথা সম্ভবত আপনার আমার কারো অস্বীকার করার উপায় নেই যে প্রতি 3 কথার পর 4র্থ কথাতেই এ প্রশ্ন এসে ভিড় করছে যে সত্যি নির্বাচনটা হবে? নির্বাচনটা কি সরকার করতে পারবে? নির্বাচনটা কি সরকার করতে চাইছে? এই সরকার নির্বাচন করতে চাইছে তা ভাবা মুশকিল, কারণ ধরুন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর আজকেরও শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প। এখন বিদায় যে সরকার নিতে চাচ্ছে না তার প্রমাণস্বরূপই যেন একের পর এক দেশি বিদেশি নানা চুক্তি সই করছে এবং নানা রকম প্রকল্প গ্রহণ করছে। যেমন ধরেন আজকে এই প্রথম আলোর খবরটাতে যে প্রকল্পের কথা আছে, মানে ঢাকা ওয়াসা নিজেই বছরের পর বছর ধরে একটা লোকসানের মধ্যে চলছে, সে ঋণে জর্জরিত। সরকার, এই ইউনূস সরকার এমন একটা প্রকল্প তফসিল ঘোষণার পর গ্রহণ করে এখন একেবারে একনেকে পাশ করিয়েছে, যেখানে ঢাকা ওয়াসা নাকি 721 কোটি টাকা খরচ করে এমন একটা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করবে, যে গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুধু ওয়াসা নয়, আশপাশের বিভিন্ন দেশ থেকে লোকে এসে প্রশিক্ষণ গ্রহণ করবেন। বুঝতেই পারছেন এ ধরনের অযথা প্রকল্প গ্রহণ করতে থাকে সেই সরকার, যে সরকার আসলে টাকা বানানোর তুঙ্গে অবস্থান করছে। মানে আরো টাকা বানাতে হবে, আরো বিভিন্ন ব্যক্তিকে লাভ বুঝিয়ে দিতে হবে, এমন একটা পরিস্থিতিতে যে সরকার আছে সে সরকার সাধারণত এসব করে। নির্বাচনের আগে আগে সরকারগুলো দম নেয়। নির্বাচনের আগে আগে সারা পৃথিবীতেই এমনকি নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, তারা শেষ 2 মাস কোনো নতুন প্রকল্প গ্রহণ করে না, কিন্তু এই সরকার এখনো গ্রহণ করে যাচ্ছে। এবং এই প্রথম আলোর তালিকা অনুযায়ী যেই তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তরুণ নেতা, তার এলাকায় যেমন বিরাট প্রকল্প দিয়েছে, তেমনি তারা বিশাল অঙ্কের প্রকল্প দিচ্ছে চট্টগ্রামে ডক্টর ইউনূসের জায়গায়, এবং বিএনপির নেতার এলাকাতেও তারা প্রকল্প দিচ্ছে। তার মানে এই জামাত, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এই সব কিছু বুঝে এক রকমের ভাগাভাগি করে এখনো তারা বিভিন্ন প্রকল্প বন্টন অব্যাহত রেখেছে। এই সরকারের চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রকল্প কিন্তু শেষ হয় নাই। দেখেন, এই সরকার এসেছে সবগুলো প্রকল্প বিভিন্ন বিদেশি সংস্থার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য, বিক্রি করে কমিশন নিয়ে বাড়ি যাওয়ার জন্য। সবচেয়ে লোভনীয় যেই প্রকল্পটি এর মধ্যে চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল বন্দর, যার মধ্য দিয়ে বাংলাদেশের বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি হয় এবং যেটি অত্যন্ত লাভজনকভাবে, মানে 5 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে পরিচালিত হচ্ছিল এবং বাংলাদেশের সম্পূর্ণ ব্যবস্থাপনাতেই পরিচালিত হচ্ছিল, সেটা ইউনূস সরকার ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম বন্দরে কিন্তু লাগাতার ধর্মঘট চলছে, সেখানে লাগাতার ধর্মঘট করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এখন সম্মিলিত শ্রমিক সংগঠনের ব্যানারে সেই ধর্মঘট চলছে বটে, কিন্তু এর মূল নেতৃত্বে আছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং তারা এখন নিউমুরিং টার্মিনাল থেকে বহির্নোঙরেও এই ধর্মঘটকে বিস্তৃত করেছে এবং বলেছে ডিপি ওয়ার্ল্ডকে এই সরকার বন্দর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে না। তার মানে বাংলাদেশের একেবারে প্রাণ স্পন্দন যে বন্দরটি, যে বন্দর দিয়ে নিয়মিতভাবে রপ্তানি পণ্য যাচ্ছে, নিয়মিতভাবে আমদানি পণ্য আসছে এই রমজানের আগে, সেই বন্দরের কাজ সপ্তাহের বেশি বন্ধ থাকবে যখন কিনা এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌ উপদেষ্টা বলেছেন সরকার কঠোর পদক্ষেপ নেবে। এই যে সরকার নানা জায়গায় নানা পক্ষকে খেপিয়ে তুলছে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা খুলে রেখেছে, সেটাও একটা ইঙ্গিত এই সরকার নির্বাচন চায় না। এখন বন্দরে সরকার যদি কঠোর পদক্ষেপ নিতে যায়, সেখানে যদি জাতীয়তাবাদী শ্রমিক দল, সম্মিলিত শ্রমিক সংগঠন তারা সকলে খেপে উঠে একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, চট্টগ্রাম বন্দর যদি উত্তপ্ত হয়ে ওঠে, নির্বাচনের আগে কোন সরকার কেন এ ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে? দেখেন, শুক্রবারে শাহবাগ এলাকাটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যেই নাটকের ব্যবস্থা করলো এই সরকার, তারই আন্দোলন বাহিনী ইনকিলাব মঞ্চকে নামানো হলো। এই ইউনূস সরকারেরই আন্দোলন বাহিনী, ছাত্র শিবিরের নেতা কর্মী, জামায়াতের নেতা কর্মীরা সারা দেশ থেকে এসে জড়ো হলো যমুনার সামনে এবং তারপর তারা হাদি হত্যার বিচার চেয়ে লাগাতার অবস্থানে থাকবে ঘোষণা দিল। এই অবস্থায় সরকারেরই পুলিশ বাহিনী, একদম পুলিশ কমিশনার নিজে লাঠি হাতে নেমে এমন বেধড়ক পিটুনি দিলেন কেন, যেই বেধড়ক পিটুনির ফলে এ খবর ইনকিলাব মঞ্চই ছড়িয়ে দিল সরকারেরই পেটোয়া বাহিনী, সরকারের একেবারে ঘনিষ্ঠ ইনকিলাব মঞ্চ তারা ছড়িয়ে দিল যে সরকারের পুলিশ বাহিনী গুলি করেছে তাদের নেতা জাবেরকে। আর ঠিক কোন মুহূর্তে ঠিক হলো যে না, নির্বাচনটা হতে দিতে হবে, নির্বাচন হবে না, ইন্টারিম যেও না আর বলবো না, আমরা নির্বাচন হতে দেব, চারদিকে আওয়ামী লীগ ছড়িয়ে পড়েছে, কাজে আমরা নিরাপদ জায়গায় চলে যাব। তার মানে এই সরকার ইঙ্গিত দেওয়া মাত্র আবারও নেমে আসবে ওই পক্ষটিও যারা আন্দোলন করতে এখন প্রস্তুত। কাজে আপনার আমার সন্দেহ হবে না কেন যে এই সরকার একেবারে অপেক্ষা করছে যে ও বন্দরটা এখনো আমি ডিপি ওয়ার্ল্ডের হাতে বুঝিয়ে দিতে পারিনি, তাহলে আমার আরো 2 মাস লাগবে, নির্বাচনটা 12 তারিখে না হলেই রমজান চলে আসবে, তাহলে আমি নির্বাচনটা হতে দেব কেন? দেখেন, এখন এই সরকারের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ধমকাচ্ছেন, যেই পেটোয়া বাহিনী, যে আন্দোলন বাহিনী তারা যমুনার সামনে নামানোর পর বাংলাদেশের শীর্ষ 2 গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের সামনে আরেক দফা নিরাপত্তা তাদের জোরদার করতে হয়েছে, এমন আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করতে হয়েছে। এবং যেহেতু সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আবার ভরসা নাই এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের, কারণ তারা দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাঙচুর, আগুন সবই হতে পারে, এটা জেনে ডেইলি স্টার তার সকল সংবাদকর্মীকে বলেছে বাড়ি থেকে কাজ করতে, ওয়ার্ক ফ্রম হোম করতে, মানে অফিসের তালা লাগিয়ে দিয়েছে। সেই অবস্থায় এখন প্রেস সচিব শফিকুল আলম উল্টো সাংবাদিকদের ধমকাচ্ছেন যে জাবের না হয় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিখেছে যে সে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু সাংবাদিকেরা কেন ক্লিকবেইট জার্নালিজম করবেন এবং ক্লিকের আশায় কেন লিখবেন যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন? জাবের বললেই তো লেখা যায় না, জাবের বলার পর আবার পরীক্ষা করে দেখতে হবে যে ঢাকা মেডিকেল কি বলছে, সরকার কি বলছে, গুলি কোন ধরনের ছিল, তারপর লিখতে হবে গুলিবিদ্ধ হয়েছেন কি হন নাই। মানে তাদের লোকেই ছড়িয়ে দেবেন তারা আহত, রক্ত, গুলি, এবং সাংবাদিকের তখন দায়িত্ব হবে সরকার কি চাইছে, তাদের লোক গুলিবিদ্ধ হয়েছে লিখবে, তাদের লোক মরেছে বলবে, নাকি তাদের লোক জীবিত আছে বলবে, সেই তথ্য জেনে তবে পরিবেশন করবে। আবার শনিবার রাতে গিয়ে রাত 10টার দিকে গিয়ে সেনাবাহিনীর এক দল বাংলাদেশ টাইমস নামের এক সংবাদ মাধ্যমের অফিস ঢাকার নিকুঞ্জ এলাকায়, সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের শিফটে থাকা সব সংবাদকর্মীকে, 15-20 জন সংবাদকর্মীকে তুলে
উত্তরার সেনা ক্যাম্পে নিয়ে গেছে। এবং হঠাৎ বাক স্বাধীনতার এই যে এক মানে স্বর্ণযুগ চলছে বাংলাদেশে, সেই স্বর্ণযুগে একদল সাংবাদিককে তাদের সংবাদপত্র অফিস থেকে সেনাবাহিনী তুলে নিয়ে সেনা ক্যাম্পে নিয়ে গেছে। সেনাবাহিনী সেটা অস্বীকার করছে না, কিন্তু তারা সংবাদ মাধ্যমকে বলেছে কি কারণে তারা তুলেছে ব্যাপারটা তারা পরে জানাবে। এমনকি প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন যে কি কারণে তুলেছেন ব্যাপারটা তারা পরে জানাবেন। মানে ভাবতে পারেন, সাংবাদিকদের হঠাৎ করে সেনাবাহিনী একদম প্রকাশ্যে উত্তরা সেনা ক্যাম্পে নিয়ে গেছেন, নিশ্চয়ই ভয় ডর দেখিয়েছেন, কি হয়েছেন এখন পর্যন্ত জানা যাচ্ছে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডক্টর ইউনূসের একদম পকেটে থাকা, মানে সুশীল সমাজের একেবারে প্রতিভূ সংগঠন বাংলাদেশের, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও এর প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এটা কি পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন কিভাবে, যখন কিনা এরকম করে সাংবাদিকদেরকে সেনাবাহিনী ইচ্ছা হলেই দলে বলে, মানে অফিসে ঢুকেছে একজন না পুরো শিফটের। ওই পত্রিকার এডিটর ইন চিফ বলেছেন পুরো বিকেলের শিফটের সব সাংবাদিককে তুলে নিয়ে সেনাবাহিনী চলে গেছে। এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যে এটা এরকম একটা ভয়ের পরিবেশ, এরকম একটা অস্থির পরিবেশ সরকার কেন এই নির্বাচনের আগে তৈরি করছে। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সাথে এটাও মনে করিয়েছে তফসিল ঘোষণার পর 36 দিনে অন্তত 15 জন রাজনৈতিক নেতা কর্মী নিহত হয়েছেন বাংলাদেশে বিভিন্ন রকম রাজনৈতিক সহিংসতায়। প্রেস সচিব শফিকুল আলম এটাও বলেছেন বাংলাদেশে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে বাংলাদেশে সহিংসতার পরিস্থিতি জিরোতে নেমে আসবে, মানে শূন্য সহিংস পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠান করা যাবে, এটা কেউ বলতে পারবেন না। এবং প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই 15 জন রাজনৈতিক সহিংসতায় মরেছেন উনি স্বীকার করেন না, উনি 5 জনের কথা স্বীকার করতে রাজি আছেন। এই হচ্ছে অবস্থা। এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এর চেয়ে উন্নতি হওয়ার আগামী 3 দিনে কোনো সম্ভাবনা নাই, কারণ 1 লক্ষ সেনাবাহিনী মোতায়েন হয়ে গেছে, পুলিশ সর্বোচ্চ পর্যায়ে মোতায়েন হয়ে গেছে, আনসার, বিডিবি, মানে যার যেখানে দায়িত্ব পালন করবার কথা সবাই সবচেয়ে অ্যালার্ট পরিস্থিতিতে থাকবার পর এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে, কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে, আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে, সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে। তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল, মানে যেভাবে এই 18 মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে। তাহলে কি করে আপনি আমি কেউ ভাবতে পারি বলুন 12 তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন? এর তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারের হাতেই পুলিশ আছে, সেনাবাহিনী আছে, যারা যে কোনোভাবে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে। এবং সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতের নাগালের বাইরে চলে গেলে তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতেই পারে যেখানে নির্বাচন করা সম্ভব হবে না। আর এই সরকারের তো এখনো চট্টগ্রাম বন্দরটা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া সহ নানা কাজ বাকি আছে। আর নাহিদ ইসলাম 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বলেছেন যে 12ই ফেব্রুয়ারি যদি জামায়াতে ইসলামী জোট জয়লাভ না করে তাহলে 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে, কাজেই কিছুতেই তারা 5ই আগস্টকে ব্যর্থ হতে দেবেন না। ভাবুন তো, নাহিদ ইসলাম 5ই আগস্টের আগে আগস্টের 3 তারিখেই সম্পূর্ণ তো ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন। মানে আমরা আকেলমন্দ মানুষ যারা কিছুমাত্র রাজনীতি বোঝেন সকলেই বুঝেছিলেন যখন দরবারে ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাপ্রধান যে সেনাবাহিনী আর সরকারের সাথে নাই, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই নাহিদ ইসলামরা যা চাইবেন তাই ঘটতে যাচ্ছে। এখন নাহিদ ইসলামরা তেমন কোনো একেবারে স্পষ্ট ইঙ্গিত না পেলে, নাহিদ ইসলামরা 5ই আগস্ট কিছুতেই ব্যর্থ হবে না 12ই ফেব্রুয়ারিতে, এই গ্যারান্টি না পেলে তারাই বা নির্বাচন হতে দেবেন কেন? কাজেই ওই যে নির্বাচন হবে এই প্রশ্ন যে আপনার মনেও সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আর মাত্র 5 দিন বাকি আপনাদের ঘোষিত নির্বাচনের 5 দিন বাকি। হবে কি হবে না এ বিষয়ে সবাই যেমন সন্দিহান, আমার মনে তো গভীর সন্দেহ আছে। তো যাই হোক, হোক বা নাই হোক সে তো পরের কথা। এখন এই বাংলাদেশ ইস্যুতে
এখন একটা মারাত্মক একটা ঘোরেল অবস্থা চলছে। ঘোরেল অবস্থা কিরাম? ঘোরেল অবস্থা হচ্ছে কূটনীতিতে একটা মারাত্মক পালা বদল হচ্ছে। বাংলাদেশ আউট, ইন্ডিয়া ইন। কোন প্রসঙ্গে? সেটা হচ্ছে কূটনীতি প্রসঙ্গে। যেখানে বাংলাদেশকে প্রাধান্য দিয়েছিল আমেরিকা, সেই বাংলাদেশের এই হাল দেখে আমেরিকা এখন ভারতের পালে হাওয়া লাগিয়ে তুফান তুলে দিয়েছে। ব্যাপারটা কিরাম? আমি আপনাদের বলেছিলাম একটা চুক্তি হতে যাচ্ছে, 10 বছরের চুক্তি হতে যাচ্ছে। চুক্তিটার নাম আমি আপনাদের বলে দিচ্ছিলাম, সবই বলেছিলাম, শুধু আপনাদের স্মরণে করে দিই। আপনারা তো ভুলে যান, ভুলে গেলে পরে তারপরে যখন হয় তখন আমায় গুজববাজ বলে ডেকে দেন। আজ দেখবো আপনাদের কজন আমায় গুজববাজ বলেন। এবং আমি যাওয়ার সময় দুটো প্রশ্ন রেখে যাব। যারা অতিশয় বুদ্ধিমান মানুষ, আশা করি তারা আমার এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমায় কমেন্টে জানাবেন। আর যদি না উত্তর দিতে পারেন তাহলে আমায় হাত তুলে বলে দেবেন যে আমরা উত্তর দিতে পারলাম না। আপনি আমাদের থেকে তাহলে বুদ্ধিমান মানুষ, আপনি উত্তরটা দিয়ে দিন, আমি উত্তরটা দিয়ে দেবো। আপাতত ওই এগ্রিমেন্টের বিষয়ে আসি। সেটা হচ্ছে কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্দো-প্যাসিফিক এগ্রিমেন্ট 2026 to 2036। এই 10 বছরের একটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা আপনার সই হয়, সব গুগলে পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আমাকে একদম বলবেন না যে গুজববাজ, আমি বলে দিচ্ছি সব গুগলে পেয়ে যাবেন। এটা 31শে জানুয়ারি সেনেটে এই বিলটা পাস হয়। 31শে জানুয়ারি এই বিলটায় $121 মিলিয়ন একটা সহায়তা আছে। কেন এই ডলারের সহায়তা এবং কি জন্য সহায়তা আমি সব বলে দিচ্ছি, সে প্রসঙ্গে আসছি। এই যে 31 তারিখ যেটা বিলটা যেটা সই হয়েছে সেনেটে, সেই বিলটা 3 ফেব্রুয়ারি সেটা সাইন করেছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প মালিক। তিনি সাইন করে দিয়েছেন এবং 4 তারিখে আমাদের ওইখানে আমেরিকাতে গিয়ে পৌঁছন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার সঙ্গে ওই বিলটা নিয়ে তখন কথাবার্তা হয় এবং একটা ক্লোজ ডোর মিটিং হয়েছিল। আমি আপনাদের বলেছিলাম ডক্টর জয়শঙ্কর মার্কো রুবিওর সঙ্গে একটা ক্লোজ ডোর মিটিং হয়। সেই মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছিল, সেটাও আমি বলে দিয়েছিলাম। এখন যেটা পরে জানতে পেরেছি সেটা হচ্ছে ভিডিও কলিং হয়েছে। আচ্ছা, সবাই আমায় জিজ্ঞেস করেন যে এই যে সিকিউরড লাইন বলেন ব্যাপারটা কি? সিকিউরড লাইন হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি দুজনেই ভাগ করে নেয়। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এমন একটা ফ্রিকোয়েন্সি ভাগ করে নিল, ওই ফ্রিকোয়েন্সি অন্য কেউ জানতে পারবে না। ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে ভারত এবং বাংলাদেশ দুজনেই ওই ফ্রিকোয়েন্সির মাধ্যমে যোগাযোগ করে। সেটা হচ্ছে আপনার সিকিউরড লাইন বলা হয়। এই যে সমস্ত আমাদের রাষ্ট্রনেতারা কথাবার্তা বলেন না, তারা সবসময় ওই রকম আলাদা করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিকিউর মানে ওয়েভ লেন্থে তারা কথাবার্তা বলেন। তো যাই হোক, সেখানে ওই তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গেও কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে সেটাই পরে আসছি। এখন এই যে $121 মিলিয়ন যেটা সহায়তা বিল দেওয়া হচ্ছে, সহায়তা বিল কেন? আগে আপনাদের মনে আছে, আগে আপনাদের ঠিক ছিল যে বাংলাদেশ থেকে একটা মায়ানমার করিডোর করা হবে, আরাকান করিডোর যেটা নাম দেওয়া হয়েছিল। সেই করিডোরটা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে খলিলুর রহমানের একটা চূড়ান্ত একটা বাকবিতণ্ডা হয় এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন নো ব্লাডি করিডোর। মনে পড়ছে সেই নো ব্লাডি করিডোর? সেই নো ব্লাডি করিডোর
বলেছিলেন। আসলে হচ্ছে এই যে 121 মিলিয়ন যে ডলারটা, এই 121 মিলিয়ন ডলারের যে খন্ডাংশ 121 মিলিয়ন ডলারের একটা অংশ, সেইটা কে কত নেবে, খলিলুর রহমান এবং ওয়াকারুজ্জামান দুজনের মধ্যে কে কত নেবে সেটা নিয়ে হচ্ছে কথা হচ্ছিল। এখন এই কথাবার্তা যখন চলে সেই সময়তে, 1 মিনিট ধরবেন, এই কথাবার্তা যখন চলে সেই সময়তে দুজনের মধ্যে যে ঝামেলা লাগে সেটা আদৌ আজ পর্যন্ত মেটেনি, এবং তার ফলে একটা দূরত্ব দুজনের মধ্যে তৈরি হয়ে রয়েছে, সেটা অদ্যাবধি মেটেনি এবং মিটবে বলে মনেও হয় না। আচ্ছা, আর একটা এর মধ্যে ওই যেটা ছিল সেগমেন্ট, যেটা ছিল সেগমেন্টে ভাগ করা ছিল কিছু কিছু পয়েন্ট, যেমন আকাশ এবং সমুদ্র পথে আপনার ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, অর্থায়ন, এরম যদি হয় তাহলে পরে দুপক্ষই সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। 2 নম্বর ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, নিরাপত্তা, মানবাধিকার, আইনের শাসন, সমস্ত ধরনের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায়, মানে শেখ হাসিনার সময়ে সেই পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে পরবর্তী বাংলাদেশ সরকার, ভারত এবং ওয়াশিংটন, 3 জনে একযোগে কাজ করবে। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে। প্রতি 3 মাস ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যে 10 বছরের এগ্রিমেন্ট হচ্ছে, এই 10 বছরের এগ্রিমেন্ট এই রিভিউ করবে। শেখ হাসিনার সঙ্গে যখন কথাবার্তা হয় তখন মার্কো রুবিও শেখ হাসিনাকে বলেন যে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করা ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ, ঢাকার কাছে এটা টোটাল 16 মিনিটের একটা কথাবার্তা হয়েছিল, এটা আমি আগেও বলেছিলাম। এখন এই যে বাংলাদেশ নীতির পুনর্বিন্যাস এবং চূড়ান্তকরণ, বাংলাদেশ ও মায়ানমার ও ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা, এর দুজনের মধ্যে দুজনেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনকে সমানভাবে ভাগ করে নিয়ে দেখবে। কখনো কোনো কাজটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে, কখনো ওভারল্যাপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের কাজটা ওভারল্যাপ করে মার্কিন যুক্তরাষ্ট্র করবে। যেখানে যার প্রয়োজন হবে সেটাই তখন তারা করবে ওভারল্যাপ নীতিতে। ওভারল্যাপিং নীতি বোঝেন? ওভারল্যাপিং নীতিতে হবে। এখন এই যে 121 মিলিয়ন ডলার, 121 মিলিয়ন ডলার কি হবে? এটা হচ্ছে আমাদের যে কালাদান প্রজেক্ট আছে না মায়ানমারে, ওই কালাদান প্রজেক্টটাকে ধরে আপনার নৈখানছড়ি এরিয়া আছে, নৈখানছড়ি এরিয়া থেকে একেবারে ত্রিপুরা হয়ে, এখনো ঠিক হয়নি, হয় আপনার এতে কি বলে ওটা, ত্রিপুরা হয়ে মায়ানমার ছুঁয়ে কাম্বোডিয়া পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশকে সাইড লাইন করে এখন পুরো ব্যাপারটা এখন কাম্বোডিয়া এবং ভারতবর্ষ যুক্তভাবে মায়ানমারকে পৌঁছে দেবে। যত রকমের অস্ত্র শস্ত্র সহায়তা যা যা করার সেই সমস্তগুলো করবে। মায়ানমার ইস্যুতে ভারত যেমন আমেরিকাকে সমর্থন করবে, তেমনি বাংলাদেশ ইস্যুতে ইউনাইটেড স্টেটস ভারতকে সমর্থন করবে।
ভারতের চোখ দিয়ে ইউনাইটেড স্টেটস দেখবে এমন কোনো কথা কিন্তু আলোচনা হয়নি। আলোচনা এটাই হয়েছে স্বার্থ, একে অপরের স্বার্থ সুরক্ষিত করে চলবে। মায়ানমারে যেখানে আমেরিকার স্বার্থ আছে সেটা বাংলাদেশ দেখে ভারত দেখে চলবে, ও বাংলাদেশে যে স্বার্থ ভারতের রয়েছে সেটা আবার আমেরিকা ভারতের হয়ে দেখবে। এটাই হচ্ছে ওভারল্যাপিং সিস্টেমে দুজন দুজনের মধ্যে কাজ করবে। আমাদের যে এখানে জয়শঙ্করজি ওখানে গিয়ে আমেরিকার ভিজিট যখন করছেন, তখন এখানে কিন্তু ব্রেন ক্রিসেন্টন তিনি গিয়ে প্রণয় বার্মার সঙ্গে দেখা করছেন। এখন প্রণয় বার্মার সঙ্গে দেখা করার আগে, ঠিক দেখা করার আগে উনি গিয়েছিলেন তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান বাড়িতে ছিলেন কি ছিলেন না আমি জানি না। কথা হয়েছে কার সঙ্গে? ওনার কথা হয়েছে জুবেইদা জাইমা খান এবং তার মেয়ে হচ্ছে জুবেইদা রহমান, জাইমা রহমান এবং জুবেইদা রহমান। এই দুজনের সঙ্গে ব্রেন ক্রিসেন্টনের কথা হয়েছে। এটা গেল নাম্বার 1, আমার প্রশ্ন নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে 8ই ফেব্রুয়ারি আগামীকাল একটা বইটা মানে সভা হওয়ার কথা ছিল আপনাদের বিএনপির। সভাটা হচ্ছে না, কেন হচ্ছে না? কোনো কারণ দেখানো হয়েছে কেন হচ্ছে না? আপনারা যারা অতিশয় বুদ্ধিমান আছেন, যারা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করেন, আপনাদের মতো বুদ্ধিমানের কাছে আমি এই প্রশ্ন রেখে গেলাম যে এই দুটো কাজ কেন হলো। এক হচ্ছে ব্রেন ক্রিসেন্টন, তিনি জুবেইদা রহমান এবং জাইমা রহমানের সঙ্গে বৈঠক করলেন কেন? আর 2, কোনো কারণ না দেখিয়ে 8 তারিখের প্রোগ্রামটা পল্টনে যেটা হওয়ার কথা ছিল সেটা বাতিল হলো কেন? এই দুটো প্রশ্নের জবাব আমাকে দেবেন কমেন্টে। আমি উদ্গ্রীব হয়ে থাকবো কমেন্টে আপনাদের পড়ার জন্য। যারা এই সমস্ত আমায় গুজববাজ লিখে বেড়ান না এবং বলেন যে যত ঢপ মারছে উ মারছে তমুক মারছে, মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবন করে যারা লেখেন, তারা একটু গঞ্জিকা একটুখানি ভালো করে পুরফুর করে টান দিয়ে গুগলে একবার সার্চ করে দেখবেন 31 জানুয়ারি এই ধরনের এগ্রিমেন্ট সেনেটে অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই 121 মিলিয়ন ডলারের একটা সহায়তা বিল হয়েছে কিনা, এবং 3 তারিখে সেটা আমাদের মালিক সই করে ভারতের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে কিনা 4 তারিখে। এই টোটাল ব্যাপারটা ওই জন্য বলছি কূটনীতিতে সব কিছুই বদলে গিয়েছে। এই যে ভারতের এখন জায়গাটা নিয়ে নিয়েছে, এই বাংলাদেশের জায়গাটা নিয়ে নিয়েছে ভারতের পালে এখন আমেরিকার হাওয়া। সুতরাং অনেক কিছুই অকল্পনীয়ভাবে বহুদিন ধরে বলে যাচ্ছি, আপনার চোখের আড়ালে, পর্দার আড়ালে খেলা চলছে, সেগুলো আপনাদের চোখের সামনে চলে আসবে। এই সমস্ত ব্যাপারটা যেটা বললাম সব কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। আমার মাঝে মাঝে খুব সন্দেহ হয় ওই মাটিতে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিত্ব জন্মালেন কি করে। এই আপনাদের মতো উদ্গান্ডুদের মাটিতে, উর্বর মাটিতে ওই শেখ হাসিনার মতো একজন বুদ্ধিমান মহিলা কূটনীতিবিদ তিনি জন্মালেন কি করে, এটা আমার কিন্তু অনেক বড় প্রশ্ন। পারলে এটার উত্তরও আমায় দিয়ে সবাই আমাকে ধন্য করবেন এবং আমাকে আরো সমৃদ্ধ করবেন। আপনাদের প্রতি অনেক আশা আমার রয়ে গেল, এইটুকু আশা আমার নিশ্চয়ই পূরণ করবেন আপনারা সবাই। ধন্যবাদ, নমস্কার।